কারণ জোনসু তাকে এখানে আসতে বলেছিল। আর সে দেখে টিচার আর আজিন হাত ধরে আছে। আজিন তখন টিচারকে বলে, আমি জানি আপনি আমাকে নিয়ে চিন্তা করেন, আপনি আমাকে যে ট্রু লাভ সম্পর্কে বলেছিলেন সেটা নিয়ে আমি অনেক ভেবে দেখেছি, আর আমি আপনার কথা রাজি। আপনি যা বলবেন আমি তাই করব। এটা শুনে সাংহি তো পুরো হয়ে যায় যে আজিনের সাথে আর টিচারের অ্যাফেয়ার চলছে। আর এখানে আমরা বুঝতে পারি আসলে পুরোটাই হচ্ছে তাদের একটা প্ল্যান সাংহিকে গোল খাওয়ানোর জন্য। এরপর প্রি ক্লাস শেষে সবাই ক্লাসে এসে সবার বেগ এলোমেলো দেখে তারাও অবাক হয়ে যায়। আর ক্লাস প্রেসিডেন্টও টাকার খামটা খুঁজে পায় না। তখন সে সাংহিকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ প্রি ক্লাসে তো সে একমাত্র ক্লাসরুমে ছিল। তো সাংহি বলে সে এরকম কিছুই করেনি, সে তার ব্যাগে সব ছুঁড়ে ফেলে দিয়ে দেখায় যে ওখানে কিছুই নেই। তখন যেও বলে, আমরা এখনো তোমার লকার চেক করিনি। তখনই সেখানে জোনসু চলে আসে, যেও লাথি মেরে তার লকারে তালা ভেঙে ফেলে। আর সে ওখানে তার ফোন খুঁজে পায়। টাকার খামসহ আরো কয়েকজনের জিনিসপত্র ওখানেই পাওয়া যায়। আর সবাই তাকে চোর বলতে থাকে। সাংহি বলতে থাকে যে সে এটা করেনি, সে কেন করবে, তার বাবার তো অনেক টাকা রয়েছে। তখন সে আজিনের দিকে তাকালে আজিন ইশারায় তাকিয়ে বলে, কান্না করো না, এখানেই শেষ হয়নি। সাংহি তখন চিৎকার করে বলে, আজিন আমাকে ফাঁসিয়েছে, আমি তার ফাঁদে পড়ে গেছি। সে সবাইকে বলে দেয় যে ওর স্কিমের পিছনে মাস্টার মাইন্ড আজিন। যেও তখন বলে, তোমাকে কে বললো সবার পিছনে সে আছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? সাংহি বলে সে তার ফোনে মেসেজ দেখেছে, কিন্তু যে ওর ফোন নিয়ে সার্চ করে সে আর কোনো মেসেজ খুঁজে পায় না, যে ও কোনোভাবে সেটা ডিলিট করে দিয়েছিল। যে ও তখন তাকে গালি দিতে থাকে ফোন চুরি করার জন্য। তখনই সেখানে টিচার আসলে সে বলে, আর টিচারের সাথে নাকি আজিনের অ্যাফেয়ার রয়েছে, নিজে দেখেছে তারা ট্রু লাভ নিয়ে কথা বলছিল। এটা শুনে তাদের হোমরুম টিচার তাকে থাপ্পড় মারে, কারণ তাদের হোমরুম টিচারের বিয়ে হচ্ছে আরেক টিচারের সাথে। তখন আজিন এসে এটার এক্সপ্লেন করে যে তার আর টিচার তাকে একটা মেন্টাল হেলথ সেন্টারে কাউন্সেলিং করার কথা বলেছিল, আর ওই সেন্টারের নাম হলো ট্রু লাভ কাউন্সেলিং সেন্টার। আমরা ওটার ব্যাপারেই কথা বলছিলাম। এটা শুনে তো সবাই শকড হয়ে যায়। আর সাংহি তো এসব জানতে পেরে পাগলের মতো বিহেভ করতে থাকে। হোমরুম টিচার তখন তাকে জিজ্ঞেস করে সে ক্লাসরুমে একা কি করছিল। টিচারকে বলছিল সে নার্সরুমে যাবে, নার্সরুমে না গিয়ে সে এখানে কি করছে। সাংহি তখন বলে, কারণ জোনসুর সাথে আমার দেখা করার কথা ছিল। টিচার তখন জোনসুর কাছে জানতে চাইলে সে বলে পুরো সময়টা প্রি ক্যাপ্টেনের সাথে ইকুইপমেন্ট রুমে ছিল। এটা শুনে সাংহি 440 বোল্ডের একটা শক খায়, যে শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষও তাকে ঠকালো। সে জোনসুকে বলে, তুমি এটা আমার সাথে কিভাবে করতে পারো? জোনসু কানে কানে বলে, তোমাকে আমি সতর্ক করেছিলাম যে আজিনের সাথে পাঙ্গা নিও না। মানে চিন্তা করো যে জোনসু আজিনের কত বড় চামচা। এরপর সাংহিকে নিয়ে যাওয়া হয়, আর এতক্ষণ যা যা হয়েছে সব কিছুর ভিডিও করেছে যেও। সে এইসব কিছু ইন্টারনেটে আপলোড করে দেয়। সাংহির বাবা ছিল একজন লয়ার, তো অনলাইনে এটা যে ভাইরাল করে দেয় যে একজন লয়ারের মেয়ে চোর। আর এতে করে সাংহির বাবাও ল ফার্মের ধস নেমে আসে। তার বাবা মাকে কল করলে তারা বলে তাদের কোনো মেয়ে নেই। আর তার বাবা মায়েরও ঝামেলা চলছিল, কারণ তার বাবার অবৈধ সম্পর্ক ছিল এবং সাংহি স্কুল থেকে চলে যাচ্ছিল। তখন আজিন তাকে বলে, তোমাকে আগেই বলেছিলাম যে তোমাদের মতো মানুষরাই মুভিতে সবার আগে মারা যায়। সাংহি বলে, সব তোর জন্য হয়েছে। আজিন বলে, আমার জন্য না, তোমার নিজের জন্যই হয়েছে। তুমি আমার জিনিসপত্র ফেলে দিয়েছো, খাবার নষ্ট করেছো, আমার উপর পানি ফেলেছো, আর আমি চুপ করে থাকবো তোমার মনে হয়? তাছাড়াও তুমি বোকা। বোর্ডেলে যে জোনসু, এটা কি তুমি বুঝতে পারবে? তোমার কথা আর এখন কেউ শুনবে না, কেউ বিশ্বাসও করবে না, এবং তোমাকে কেউ পছন্দ করবে না। তুমি একবার জোনসুক সন্দেহ করলে না যে সে তোমায় পছন্দ করে কিনা?
সাংহি বলে, আমার সাথে লড়াই করা মানে তোমার নিজের ক্ষতি করা, কারণ আমার বাবা পাওয়ারফুল আর তুমি একটা এতিম মেয়ে। আজিন বলে, তুমি কি জানো? আর আমাদের ইংলিশ টিচারের সাথে কারা কারা ছিল? অর্থাৎ শুরুতে আমরা যে টিচারকে দেখেছিলাম তখন সে জানায় যে ইংলিশ টিচারের সাথে আসলে তার বাবার অ্যাফেয়ার ছিল, যেটার ছবি আজিনই ভাইরাল করেছিল। সে বলে, তোমার বাবার মান সম্মান সব শেষ, কেউ আর তোমাকে বাঁচাতে পারবে না। সেখানে তোমার পাশে তোমার বাবা কি করে দাঁড়াবে? তুমি ভেবেছ আমার সাথে লড়াই করে তুমি পারবে? তুমি পারবে না, কারণ তুমি আমার লেভেলের ধারের কাছেও নেই। আর এই পর্বে তার প্রথম এক্স বা শত্রু হিসেবে তার মায়ের নাম লেখা ওঠে। আজিন তাকে জড়িয়ে ধরে বলে, আমার টার্গেট হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য আমার স্কুল লাইফ বোরিং হয়নি। আমরা তখন সাংহিকে দেখি যে আসলে আজিনের ব্যাপারে বয়ান দিচ্ছিল যে আজিন আসলে একটা শয়তান যে মানুষের চামড়ায় পড়ে থাকে। সে তার মুখোশ পরিবর্তন করে যখন যেটার প্রয়োজন হয়। এরপর আজিন তার মায়ের কাছে আসে, মানে যেখানে তার মায়ের অ্যাশ সংরক্ষণ করা হয়েছে। সে তার মাকে বলে, জাহান্নামে কেমন আছো মা? তখন আমরা বুঝতে পারি আসলে একটা মেয়ে কতটা ভয়ানক হতে পারে। আমি এখানে অনেক ভালো আছি, সবকিছু ঠিকঠাক আছে। ক্লাসে একটি মেয়ে বিরক্ত করছিল, তাই তাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি, তবে এখন আমি ঠিক আছি। আর আমি তোমার জন্য একটা গিফট এনেছি। সে বলে, আমি একটা আর্ট অ্যাসাইনমেন্ট সময় মতো করতে পারিনি, তাই আর্ট টিচারকে বলেছিলাম যে শিশু বয়সে আমাকে অ্যাবিউজ করা হয়েছে, তাই আমি আর্ট করতে পারি না, আমার হাতে সমস্যা আছে। সে তখন আমাকে এখানে কাউন্সেলিং করতে বলছিল। এটা তোমার জন্য গিফট, জাহান্নামে কিছু কাউন্সেলিং করিয়ে নিও আর আবারও জন্ম নিও, হতে পারে পরের জন্মে তোমার মেয়ে তোমাকে বাঁচাবে। আমি না তোমার মতো বাঁচবো আর না তোমার মতো মরতে চাই। তুমি জাহান্নামে থেকো আর দেখো যে আমি কতটা উপরে উঠি। এরপর আমরা আবারও ছোটবেলায় চলে যাই। তখন তার মা মারা যাওয়ার পর তার বাবা তাকে তার সৎ মায়ের বাড়িতে নিয়ে আসে। আজিন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে অনাথ আশ্রমে দিবে? তার বাবা বলে, যদি তুমি তোমার সৎ মায়ের কথা শুনে চলো এবং কোনো ঝামেলা না করো, তাহলে বড় হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকতে পারো। এরপর আমরা তার সৎ মা জিনসুকে দেখতে পাই। সে তাকে হ্যালো বললেও আজিন তার সাথে কথা বলে না। তখন সে তার ছেলে জনসুকে ডাকে আর তার সৎ বাবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে জনসু আর আজিন আসলে সৎ ভাই বোন। এবার বোঝো ঠেলা। আচ্ছা যাই হোক, পরে তার দুজন চলে গেলে আজিন আর জনসু পরিচিত হয়। এদিকে জনসুর মা জিনসুকে বলে আজিনকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে। আজিনের বাবা বলে তাকে কিছুদিনের মধ্যেই অনাথ আশ্রমে পাঠিয়ে দিব, তবে আজিনের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি তার বিভিন্ন ভিডিও করে। এতক্ষণে বোঝা গেল আজিন আসলে কেন এরকম ধরনের একটা বাচ্চা এবং এরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে। আসলে বাবা মার টক্সিকতার কারণে বাচ্চাটা এরকম হয়ে গিয়েছে। এখানে আজিনেরও তেমন কোনো একটা দোষ নেই। আজিনের বাবা বলে এর মধ্যে যেন সে আজিনকে রাগিয়ে না দেয়, কারণ আজিনের রাগ অনেক বেশি। রেগে সে উল্টাপাল্টা কাজ করতে পারে। এই দিক থেকে তাদের সমস্ত কথা আজিন শুনে ফেলে। সে প্রচন্ড কান্না করছিল এসব শুনে। এরপর বর্তমান সময় ফিরে আসি আর আমরা আজিনের বাবাকে দেখতে পাই যে আজ কি জেল থেকে ছাড়া পেয়েছে। আজিনের স্কুলের সামনে সে এসেছে আর তখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল সাংহি। আজিনের বাবা কোনে কথা বলার সময় হঠাৎ আজিনের নাম বলে, যা শুনে সাংহি তাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ আজিনকে কিভাবে চিনে। আজিনের বাবা বলে, আমি তার বাবা। এদিকে জিও আজিনকে সাংহির একটা নোটবুক দেয় যেখানে সাংহি সব স্টুডেন্টদের ইনফরমেশন লিখে রেখেছিল, এমনকি সবার ফাইন্যান্সিয়াল জার্কও লিখে রেখেছিল। সে যেও বলে এই মেয়েগুলো যদি এসব জানতে পারে তাহলে সে
তারা সাংহিকে মেরেই ফেলবে। তখনই আজিনের ক্লাসমেট তাকে কল করে বলে যে তার বাবা স্কুল এসেছে তাকে খুঁজতে। আজিন দৌড়ে সেখানে যায় আর তখনই যে ওর কাছে একটা মেসেজ আসে যেটা তার ছোট ভাই পাঠিয়েছে যে তার বাবা নাকি তাকে প্রচন্ড মারধর করছে। এদিকে জনসু আজিনের বাবার কাছে এসে তাকে এখান থেকে নিয়ে যেতে চায়। আজিনের বাবা তাকে চিনতে পারে, তবে সে এখান থেকে যেতে চায় না। তখন জনসু তাকে টাকা দিতে চাইলে সে চুপ হয়ে তার সাথে চলে যায়। যা দেখে সাংহি তাকে জিজ্ঞেস করে, আপনি তো আজিনের বাবা তাই না? সবাইকে এটা কেন বলছেন না? আজিনের বাবা তখন বলে, যেই আমার সাথে এক ছাদের নিচে থাকে সেই আসলে আমার সন্তান। তো এভাবে সাংহি আবারও সবার সামনে মিথ্যাবাদী প্রমাণিত হয় আর আজিন কান্না করে ওখান থেকে চলে যায়। তবে সে সাংহির ওই ডায়েরিটা ফেলে দিয়ে যায় যেটা অন্যরা খুঁজে পায়। এরপর আজিন একটু দূরে দাঁড়িয়েছিল আর জংসু তার বাবার সাথে কথা বলছিল। আর তখনই কোরিয়ার লংস্টার এন্টারটেইনমেন্ট নামে একটি এজেন্সির সিইও মিস মেরি আজিনকে দেখতে পায় আর তার আজিনকে দেখে ভালো লেগে যায় আর সে ঠিক করে আজিনকে সে অ্যাক্ট্রেস বানাবে। এদিকে জংসু আজিনের বাবাকে অর্ধেক টাকা দেয় আর বলে যতদিন না আজিন গ্রাজুয়েট করবে ততদিন পর্যন্ত ওর সামনে আসবে না, আর এরপরই তোমাকে বাকি টাকা দিব। তার বাবা বলে আজিন অনেক সুন্দরী, যদি তাকে কোনো বারে বিক্রি করে দিতাম তাহলে এর থেকে বেশি টাকা পেতাম। যাই হোক, তুমি তোমার কথা রাখবে। এই বলে সে চলে যায়। চিন্তা করতে পারা যায় যে একটা বাবা কতটা নির্লজ্জ হতে পারে। তার বাবা তার মাথায় হাত বুলিয়ে চলে যায়। তখন মিরি তার কাছে এসে নিজের পরিচয় দেয় আর বলে, তুমি কি সেলিব্রিটি হতে চাও? আমি তোমাকে একজন অ্যাক্ট্রেস বানাতে চাই। কিন্তু আজিন বলে, আমি ইন্টারেস্টেড নই। এই বলে সে চলেই যাচ্ছিল। তখন মেরি বলে, তুমি কি অন্য এজেন্সির সাথে কথা বলেছ? আমার আসলে জানতে ইচ্ছে করে তুমি কেন না করলে। আজকাল তো সবাই সেলিব্রিটি হতে চায়। আজিন বলে, আমি এ ধরনের কাজ করতে চাই না। এই বলে সে চলে যায়। এদিকে যেও তার বাড়িতে আসছিল। তার বাবা মাতাল হয়ে তার ছোট ভাইকে মারধর করছিল। সে ছুরি দিয়ে তাকে আঘাত করবে তখনই যেও সেখানে চলে আসে এবং তাকে থামায় এবং হাতাহাতির এক পর্যায়ে তার বাবার বুকের মধ্যে ছুরিটা ঢুকে যায় আর অ্যাক্সিডেন্টলি তার হাতে তার বাবার মৃত্যু হয়ে যায়। এই ঘটনায় যেও ভয় পেয়ে যায়। সে কান্না করতে থাকে। সে তার ভাইকে তার আন্টির বাড়িতে পাঠিয়ে দেয় আর তার আন্টি গিয়ে বলে তার ছোট ভাইয়ের দেখাশোনা করতে। এদিকে জংসু আজিমকে বাড়ি পৌঁছে দেয় আর বলে তার চিন্তা করার কোনো কারণ নেই। সে তার বাবাকে টাকা দিয়েছে, সে কিছুদিন দূরে থাকবে। আজিম বলে, কিছুদিন? এরপর আবারও সে ফিরে আসবে তাই না? জংসু বলে, চিন্তা করো না, সে টাকার জন্য সব কিছু করতে পারে। আমি তোমার কিছুই হতে দিব না। আর সাংহি কি করে তোমার বাবাকে খুঁজে পেলো? আজিন বলে, জানি না, তবে আমি তাকে দেখে নিয়েছি। এদিকে দেখি ওই মেয়েগুলো সাংহিকে বুলি করছে, কারণ তারা তাদের ফ্যামিলি স্ট্যাটাস পর্যন্ত তার ডায়েরিতে লিখে রেখেছিল, যেটা তাদের এগোতে লেগেছে। যাই হোক, এদিকে যেও আজিনকে কল করে বলে যে আমিও শয়তানটাকে মেরে ফেলেছি। আমি পুলিশ স্টেশনের সামনেই আছি আর আত্মসমর্পণ করতে যাচ্ছি, আর আমি এই কাজের জন্য একদমই আফসোস করি না। কিন্তু আজিন বলে, একদমই এটা করো না। এমন ভাব করো যেন তুমি আফসোস করছো, তাহলে মানুষ তোমাকে দয়া করবে। তুমি বলবে খুন করার আগে তুমি ভিকটিম ছিলে এবং নিজেকে বাঁচাতে এটা করেছো। তুমি আপিল করো, কাঁদো এবং অনুতপ্ত হওয়ার ভান করো। যেও বলে, তুমি সত্যি অদ্ভুত আজিন, আর ধন্যবাদ, কারণ তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে অপদার্থ মনে করনি। এই বলে সে কল কেটে দেয় আর আজিন ভেঙে পড়ে, কারণ এই সময়ে তার জিওর প্রয়োজন ছিল। আর দেখা যায় যে সত্যি জিও আদালতের সামনে অনেক কান্নাকাটি করে অনুতপ্ত হওয়ার নাটক করে। তখন জিওর আজিনের কথা মনে পড়ে যায়। সে তাকে বলেছিল চুরি করা ছেড়ে দিতে, তাহলে তারা ভবিষ্যতেও একসাথে কাজ করবে। আদালতে এটাকে অ্যাক্সিডেন্টাল মার্ডার গণ্য করে তাকে 3-4 বছর জেল দিয়ে দেয় আর সাংহিকে অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়।
তো এরপর আজিনের জীবন ভালো কাটছিল আর 2-1 বছর এভাবেই কেটে যায়। আর সে হাঙ্গুক ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে চান্স পেলে জোনসু অনেক খুশি হয়ে যায় আর আজিনের ইচ্ছা হলো লয়ার হওয়া। এরপর জোনসু তার দাদুর কাছে এসে কিছু টাকা লোন চায় আর বলে শেষ সময় তো সুদসহ ধীরে ধীরে টাকাটা ফেরত দিবে। তখন তার দাদু বলে তোমাকে টাকা ফেরত দিতে হবে না, আমি মাঝে মাঝে জাপানে যাই ডক্টর দেখাতে, তুমি শুধু আমার সাথে থাকবে। জোনসু এটা শুনে খুশি হয়ে যায় আর বলে সে অনেক ভালো নাতি হবে আর এই টাকাটা সে আজিনের জন্য নেয় যেন আজিন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। যাই হোক, এদিকে আজিনের বাবা তার সমস্ত টাকা জুয়ায় হেরে যায় আর সে জোনসুর মায়ের কাছে আসে আজিন কোথায় সেটা জানতে। সে বলতে না চাইলে আজিনের বাবা বলে সে জানে জোনসু কোথায় পড়াশোনা করে, তার ছেলের ক্ষতি করার ভয় দেখালে সে তো সব বলে দেয় আজিন কোথায়। এদিকে আজিন রেস্টুরেন্টে বসে তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করছিল, তখনই সেখানে জোনসু চলে আসে। আজিন জানতে চায় হঠাৎ তাকে কেন ডেকে পাঠিয়েছে। জোনসু বলে আমি তোমার জন্য একটা স্কলারশিপের আবেদন করেছিলাম আর তুমি সেটা পেয়েও গিয়েছো। সে তাকে টাকাগুলো দিয়ে বলে আমার দাদু ঠিক করেছে যে তিনি স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেবে, সাথে সাথে আমি তোমার কথা বলি। আজিন ঠিকই বুঝতে পারে যে জোনসু এসব মিথ্যা কথা বলছে। আজিন বলে তোমার দাদু বিনিময়ে তোমার কাছ থেকে কি চেয়েছে? সে বলে ভালো নাতি হতে বলেছে। সে প্রায়